হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পীস ফ্যামিলিতে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দেখো মুরগিটা সে ভোর 3টার থেকে শুরু করে কোকো কো কোকো কো, রাত 10টা পর্যন্ত ওই কোকো কো করতে থাকে, একটা জায়গায় দাঁড়ানো থাকে। তো পাশে বাড়িতে কিছু বলাও যায় না, তাদের মুরগি তারা পুষবে। শোনো, শুনতে পাচ্ছ নিশ্চয়ই। তো চলো আজকে উপর থেকেই ব্লগটা স্টার্ট করেছি। নিজে মোটামুটি মানে মুখ ধুয়ে তারপরে ওয়াশরুম থেকে এসে তারপরে নাইটিটা চেঞ্জ করে এই যে উপরে চলে এসেছি। প্রথমে ঠাকুর ঘরে ঢুকবো, ঠাকুর ঘরের কাজগুলো করব, তারপরে এই যে এখানে শুই আমরা, এই বিছানাটা তুলবো, তারপরে গিয়ে নিচে কাজ করব। তারপরে আজকে ভাবছি বাইরের থেকেই মানে খাবারটা টিফিনটা আনবো, একভাবে ঘরের খাবার আর ভালো লাগছে না, একটু বাইরের থেকেই আনবো। তো চলো সকাল থেকে ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে, সঙ্গে থাকো, ঠিক আছে? অনেক দিন পরে কিন্তু আজকে ঠাকুর ঘরে এসেছি। অনেক দিন থেকেই ঠাকুর ঘরে আসতে পারছি না, আর সেটা কেন আসতে পারছি না তোমরা সবাই জানো। মামা বাড়ি থেকে এসে এখনও পর্যন্ত ঠাকুর ঘরে ঢুকেই নি। তো এই যে আমি চলে এসেছি, আর সকালবেলা উপরটা সুন্দর করে ক্লিন করে চলে যাব নিচে, তারপরে গিয়ে সকালে টিফিনটা আজকে না হয় বাইরের থেকে আনা যাবে। দেখা যাক কি করি, এখনও পুরোপুরি ভাবিনি কি করব। তো সকালবেলা এই যে ঠাকুর ঘরে প্রথমে ঠাকুরের বাসনগুলো মেজে নিলাম, তারপরে ঘরটা একটু মুছে নিই। যদিও কল্পনা আসবে, আর কল্পনা এখন এত লেট করে আসছে না, মানে বলার মতো না, অনেকটা লেট করে দিচ্ছে গো। এত লেট করে আমি বললাম, কল্পনা তুমি গরমকালেই এত লেট করে এসছো, তুমি শীতকালে কি করে কুলিয়ে উঠবে? বলে কি, বৌদি আমি শীতকালে আরও ভালো তাড়াতাড়ি কাজ করতে পারি, তুমি দেখবে সকাল সকাল করে যাব। বিশ্বাস করবে না, কালকে আমরা সবাই খেতে বসেছি আর তখনও ও এসে হাজির। আজকেও আমরা যখন দুপুরে খেতে বসেছি, মা আমি দিদিভাই খেতে বসেছি, তখন ও এসছে। আর যখন আমরা খেতে বসি তখন ঘর মুছতে আসলে কি বাজে লাগে না? একটু বাজে লাগে। খাওয়ার সময় ঘর মুছবে, এটা খুব দেখতেও খারাপ লাগে। তো বলার পরে বলছে, বৌদি আর এরকম করবো না। আজকেও বলে যায় যে ঠিক কালকে করবো না, 2 দিন পর পর দেখা যায় সকাল সকাল আসে, আবার তার আগের রুটিনই শুরু হয়ে যায়। যদি জানি কল্পনা আমার ভিডিওটা দেখবে, দেখে ও ভাববে যে বৌদি এ কথাটা বললো, তবে এটাই সত্যি। ও কী করে বলো তো, আজকে ধরো আমাকে বলবে যে বৌদি সকাল সকাল আসবো, যদি আসলে পরে বলি অনেকটা লেট করে দিয়েছো, তাহলে বলবে কি ঠিক আছে বৌদি কালকের থেকে সকাল সকাল আসবো। তো দেখা গেলো পরপর সত্যিকারেরই 2 দিন সকাল সকাল আসে, কিন্তু আবার ভুলে যায়। আবার দেখা গেলো মাঝখানে 2 দিন দেখা গেলো অনেক লেট করে আসে। তো যাই হোক, ম্যানেজ করছে, ওরও টাকার দরকার আর আমারও কাজের লোকের দরকার, কোনোভাবে ম্যানেজ করছে। দেখি ও কতদিন ম্যানেজ করতে পারে। তো চলো, ওইগুলো বলতে বলতে এই ঘরে চলে এসেছি। ওই ঘরে বাবু এখনও ঘুমাচ্ছে, দিদির ছেলেটা, তাই ওই ঘরে বিছানাটা এখন তুলতে পারছি না। আমাদের বিছানাটা তুললাম আর দোতলার বিছানাটা তুলে এসেছি, যেখানে তোমার দাদা ভাইয়ের আমি শুই আপাতত। মা বাড়ি থেকে এসেছি, সমস্ত জায়েদের একটা করে শাড়ি দিয়েছে আমার ওই দেওর, সবাইকে শাড়ি দিয়েছে, কিন্তু তোমাদের এখনও দেখানো হয়নি। ভাবলাম দিদিভাইরা চলে গেলে তারপরে ধীরে সুস্থিরে তোমাদের শাড়িটা দেখাবো। মানে সবাইকে দিয়েছে, দিদিভাইকে একই দামে দিয়েছে, কিন্তু এক একজনের কালারটা এক এক রকম দিয়েছে। তো শাড়িটা তোমাদের দেখাবো। মামা শ্বশুর বাড়ির থেকে এর আগেও ছোটো ভাইয়ের বিয়ে হয়েছিল যখনও, তখনও শাড়ি পাঠিয়ে দিয়েছিল ননদদের হাত দিয়ে। তো আমি এইবারও দেখলাম শাড়ি দিল, আমার ইচ্ছে ছিল না। সবাই দেখছি সবাইকে দিয়েছে, এই দিদিভাইকে দিয়েছে, আমার বড় যাকে দিয়েছে, তারপরে মানে আমার মামি শাশুড়ির যে বোন মানে মাসিরা আছে, সবাইকেই দিয়েছে ভাই। তো তোমাদের নেক্সট দিন দেখাবো, ঠিক আছে? তোমরা অনেকেই বলেছো যে দাদা ভাইকে দেখিয়েছো, তোমাদের খুব ভালো লেগেছে, মানে গৌতমকে দেখিয়েছি ভালো লেগেছে। ওকে না সব সময় তো আর দেখানো হবে না, কেন বলো তো, যেহেতু ডিউটিতে থাকে, যত সময় ঘরে থাকে ওইটুকু সময় অবশ্যই দেখানোর চেষ্টা করবো। তবে ও খেতে বসলে ওর সামনে ক্যামেরা ধরলে একটু ওর বিরক্ত লাগে, বুঝতে পারছো? তো খুব একটা তো পছন্দ করে না, ক্যামেরা খুব একটা ফ্রি নয়। ওই দিন যেহেতু ঘুরতে যাচ্ছিলাম, তো সেইখানে তুলে দিয়েছি, একটু অন্য রকম মাইন্ডে ছিল, যার জন্য কিছু বলেনি, সামনের থেকেই তুলেছি। আমি বললাম আবার যে আমি এটা কিন্তু ছেড়ে দেবো, হ্যাঁ, তো আবার কিছু বলেনি। যাই হোক, তোমরা বলেছো, আমি চেষ্টা করব এবার থেকে মাঝে মধ্যেই আনার, যতদূর পারি চেষ্টা তো করব। দিদিভাইরা এখন সকালবেলা ওদের ইডলি দেওয়া হয়েছে, কারণ দিদিভাইরা রুটি খায়, রুটি তরকারি খায়, তো রোজ রোজ রুটি তরকারি, যার জন্য আজকে ভাবলাম একটু বাড়ি থেকে ইডলি এনে দিই। ওরা ইডলিটা ওদের ওইখানে খুব একটা পাওয়া যায় না, শ্যামনগরের দিকে পাওয়া যায় কিন্তু খুব একেবারে অ্যাভেলেবেল না। আমাদের এখানে যেমন খড়গপুরে প্রচুর পাওয়া যায়, কারণ এখানে তো তেলেঙ্গি উড়িয়া মারাঠি বেশি, তো এই খাবারগুলো বেশি খায়। তো ওদেরকে ওইটা দিলাম, আর দিদিভাই স্নান টান করে ওই ঘরে গেছে, আর বাবু মেয়েদের সাথে ওই ঘরে আছে। আর মেয়েরা স্কুলে যায়নি আজকে, মেয়েরা না, ছোট মেয়ে যায়নি, আর বড় মেয়ের স্কুল নেই। আর সব গুছিয়ে গেছিয়ে এবার রান্নাটা করব, ব্যাস এই তো। আর কালকে দিদিভাইরা চলে যাবে, কালকে সকালবেলা সকালে টিফিন খেয়ে তারপর চলে যাবে। মেয়েদের পরীক্ষাও এগিয়ে আসছে,
তো চলো পরে আসছি, আবার সব কমপ্লিট করি তারপর আবার আসছি, ঠিক আছে? তো আমাদের সকালে ব্রেকফাস্টে রয়েছে মুড়ি, আর দিদিভাই খাচ্ছে ইডলি, আমার বাবা খাচ্ছে ইডলি, আর আমার মেয়ে খাচ্ছে ম্যাগি। তো চলো সকাল সকাল দেখিয়ে দিলাম এই যে কি খাচ্ছি, খাওয়া দাওয়া করি। তো এই যে এইখানে আজকে দিদিভাই বলছে কি মাছের ঝালটা আমি করি, বাটা মাছের ঝালটা আজকে দিদিভাই করেছে, আর সমস্ত রান্না আমি করেছি, কিন্তু মাছের ঝালটা দিদিভাই করেছে। বলছে সর্ষে বাটা দিয়ে আমি করি শিল্পী, তুমি ওই দিকটায় মাংস করো। তবে আমার ওভেন না দুটোতে করা যায় না একসাথে, আলাদা আলাদাভাবে করতে হয়। তো তোমরা সত্যি কথা বলতে কি বলো তো, ফ্যামিলি বন্ডিং যেটা আর কি তোমরা বলেছিলে যে খুব ভালো লাগলো, সবাই মিলে একসাথে আনন্দ করেছো, একসাথে মজা, একসাথে গেছো, এই বিষয়গুলো তোমরা অনেকেই বলেছো। তবে জানো তো, যে কোনো সম্পর্ক দুই দিক থেকে থাকতে হয়। তুমি একলা না কোনোভাবেই সেই সম্পর্কটাকে সুসম্পর্ক করতে পারবে না, যার জন্য দুটো পরিবারকেই হাত বাড়াতে হয়। এটা বলতে গেলে কি বলো, দুটো পরিবার বলতে আমি কি বোঝাতে চেয়েছি বলো তো, যেমন আমার রিলেটিভসের যারা আছে, এবার আমি ধরো যদি মনে করি যে বন্ডিংটা রাখবো, ওই দিক থেকেও কিন্তু সেই বিষয়টা মাথায় আসতে হবে, তবে গিয়ে বন্ডিংটা থাকে। আর তবে হ্যাঁ, অবশ্যই আমরা ফ্যামিলি, আমি আগেও তোমাদের বলেছি যে আমাদের ফ্যামিলিতে হয়তো বা আমরা সব সময়, তোমরা আমার ভিডিওতে ওদেরকে দেখো না বা একসাথে থাকতে দেখো না, তবে হ্যাঁ কোথাও আমরা গেলে একসাথে মিলে মিশে সমস্তটা করি। এর আগে অনেকবার তোমাদের দেখিয়েছি, হয়তো বা সেই ভিডিওগুলো তোমরা অনেকেই মিস করে গেছো। আমরা একসাথে যখন যাই সবাই একসাথে থাকি, বাবা মার কোনো বিপদ হলে সবাই একসাথে ঝাঁপিয়ে পড়ে, সবাই হেল্প করে। আর একটা ফ্যামিলিতে থাকতে গেলে খুঁটিনাটি অনেক বিষয় হয়, তবে ওগুলো ধরলে হয় না। হ্যাঁ, মনোমালিন্য তো হয়, কষ্ট তো প্রত্যেকেরই হয়। তবে হ্যাঁ, দেখবে একটা বিষয় সবসময় মাথায় রাখবে যে যারা না ফ্যামিলিতে সব থেকে বেশি কর্তব্য করে, বেশি যারা সবাইকে নিয়ে ভাবে বেশি, তাদের কপালে কিন্তু খুব একটা ভালো কিছু জোটে না। এটা সবার ক্ষেত্রে, যারা করে বেশি তারা মরে বেশি, এটা তো কথাই আছে। তো যাই হোক, সেইগুলো নিয়েই থাকতে হবে। ফ্যামিলি বলে কথা, তাদেরকে বাদ দিয়ে তো আর থাকা যায় না। যেমন আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ঠিক নয়, কোনো একটা হয়তো খারাপ, সেটাকে কেটে বাদ দিলে কিন্তু আমাদের শরীরটা অনেকটাই অসুস্থ হয়ে যাবে। তো সেই রকম ফ্যামিলিরও কিছু বিষয় আছে, কিছু লোক থাকে যারা একটু আলাদা, একটু অন্যরকম। তুমি হয়তো তোমার তরফ থেকে 100% দিচ্ছ, তাদের তরফ থেকে হয়তো তারা দেখলাম 50%ও দিচ্ছে না, তবু তাদেরকে সঙ্গে নিয়েই চলতে হয়। এইভাবেই বন্ডিংটা থাকে, এটা আমি মনে করি। আর আমি বরাবর এই বন্ডিংটা রাখার চেষ্টা করি আমার তরফ থেকে। এটা আজকের ভিডিও আমার আত্মীয় স্বজনরা যারা দেখবে, প্রত্যেকেই দেখবে আর প্রত্যেকে বুঝবে যে আমি কথাটা বলেছি, কারণ আমার তরফ থেকে সব সময় আমি 100 দেওয়ার চেষ্টা করি। এবার দেখো, কোনো মানুষই পারফেক্ট নয়, হয়তো বা আমিও পারফেক্ট নই, কিন্তু আমি ভাবি যে আমার তরফ থেকে আমি 100 দেব, ওরা যতদূর পারে দেবে, এইটাই আমি সবসময় ভাবি। এইভাবেই কিন্তু আমি ফ্যামিলির সাথে এত বছর ধরে সম্পর্ক রেখে এসেছি। যাই হোক, প্রথমে হলো বাটা মাছের ঝাল, তারপরে এখানে দেখো করেছি মাংস, শুধু কষিয়ে রেখে দিয়েছি, কারণ শুনলাম আমাদের বাবুও নাকি কষা মাংসটাই ভালোবাসে। দিদিভাই বললো যে ওর নাম হচ্ছে লাট্টু, আমরা বাবু বাবু বলে ডাকি, দিদিভাইও ভালোবেসে বাবু বলেই ডাকে। তো সেও কষা মাংস ভালোবাসে, তাই আমি একদম কষা কষা করেই রেখে দিয়েছি। তবে রান্না হয়েছিল অনেক কিছু। আজকে মাকে বললাম, মা তুমি আমার ঘরে খেও, দিদিভাই আমরা সবাই একসাথে বসে খাবো। বলে আমি তো ভাত করে নিয়েছি শিল্পী সকালে। আমি বলছি ভাই খেয়ে নেবে, তো ভাইকে তরকারি দিয়ে যাবো, ভাই ওই ঘরে খেয়ে নেবে, তুমি আমাদের পাশে বসে খেও। বলে ঠিক আছে। আর এটা করছি গাঠি কচু দিয়ে একটা তেঁতুল দিয়ে টক, এটা আমার মা খুব ভালো করে, আমার মায়ের কাছ থেকেই শেখা। দেখো, আমি প্রথমে গাঠি কচুর মধ্যে একটুখানি কচুটা সেদ্ধ করে নিয়েছি কুকারে, বেশ ভালো সেদ্ধ করে নিয়েছি, সেটাকে ছিলে নিয়েছি, গোটা গোটাই রেখেছি। তার মধ্যে একটুখানি তেলের মধ্যে গাঠি কচুগুলো দিয়ে একটু ভাজা ভাজা করলাম, তার মধ্যে লঙ্কা সেদ্ধ দিলাম, দিয়ে দিলাম চিংড়ি মাছটা। এবার এটা বেশ ভালো করে কিছুক্ষণ ফুটে আসবে, ফুটে আসার পরে এটাকে নামিয়ে তারপরে কিন্তু রসুন আর সরষা দিয়ে কিন্তু ফোড়ন দেবো। তার মধ্যে নামানোর আগে দেবো কিছুটা তেঁতুল, খুব ভালো লাগে খেতে আমার, যারা টক ভালোবাসো তাদের তো অবশ্যই ভালো লাগবে। দেখো, এটা ফোড়ন দিচ্ছি হচ্ছে, দিলাম একটু শুকনো লঙ্কা, তার মধ্যে দিলাম একটুখানি রসুন, আর দিলাম অনেকগুলো সরষা দিয়ে কেন ঢেকে দিলাম বলো তো, নয়তো ছিটে আমার গ্যাস ট্যাস একদম ভরে যাবে, যার জন্য একটুখানি ঢেকে দিলাম।
তো এই যে দেখো গাটি কচুর ওইটা টকটা একদম গাঢ় গাঢ় হয়ে যাবে। এবার এই যে দেখো দেওয়ার সাথে সাথে এবার দিলাম একটুখানি তেঁতুল, ব্যাস একটুখানি শুকিয়ে আসবে, ঝোলটা একটু ফুটে আসবে, তারপরে নামিয়ে দেবো। হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে গাটি কচুর ঝোল, টক ঝোল। এত ভালো লাগে, তোমরা চুমু দিয়ে খেতে পারবে, চেটে চেটে খেতে পারবে। আমার ছোটো মেয়ে এত ভালোবাসে, বলবে দিদুনের এই রেসিপিটা আমার খুব ভালো লাগে। এই দেখো এই অ্যাকচুয়ালি দিদিভাইরা এসছে না, শুধু খাওয়া দাওয়া গল্প করা এইগুলোই হচ্ছে, এক্সট্রা কিছুই তো আর হচ্ছে না, যার জন্য এক্সট্রা বিষয়গুলো কিছু তোমাদের শেয়ারও করতে পারছি না। হ্যাঁ, সে তো জামা কাপড় ধোয়া, ঘর মোছা, বাসন ধোয়া এগুলো তো হচ্ছেই, সব কিছু করা হচ্ছে, কিন্তু তাও মানে তোমাদের কাছে এতটা শেয়ার করতে পারছি না। তো চলো, আমি জানি না কইটুকু হয়েছে ভিডিওটা, যেইটুকুই হয়েছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণে সবাইকে টাটা, অনেক অনেক ভালো থাকবে। সব রান্না তো ওইভাবে শেয়ার করা যায় না, এবার তোমাদের বলছি। এখানে রয়েছে স্যালাড, এখানে রয়েছে হচ্ছে চিংড়ি মাছের মাথা বাটা, সব কিছু দিয়ে বেটেছি, আদা রসুন পেঁয়াজ সব কিছু দিয়েছি। এটা হচ্ছে লাউ চিংড়ি, চিংড়ির ঘন্ট। আর দেখাচ্ছি আরও, এই যে এটা হয়েছে মাংস। ওরা কষা কিছুটা খেয়েছে, বাচ্চাদের উঠিয়ে দেওয়া হয়েছিল, ওরা 3 জন খেয়েছে। আর এইটা হচ্ছে গাটি কচু, ওই তেঁতুল দিয়ে যে টক সেটা। আর এই পাশে রয়েছে এটা হচ্ছে বাটা মাছ দিয়ে সর্ষে দিয়ে ঝাল। এই হয়েছে আজকের রান্না। আর রাত্রে তো রুটি হবে, কারণ রুটি হবে না কি হবে সেটা এখনও ভাবিনি, দেখা যাক রাত্রে কি করি। তবে ইচ্ছা আছে রাত্রে আজকে একটু বাইরের খাবারই খাবো। ওই ছেলেটা নাকি বিরিয়ানি খেতে ভালোবাসে, রুমাল রুটি এগুলো খেতে ভালোবাসে, তো দেখি বাইরের থেকে আনার ইচ্ছা আছে। তো মা চলে এসছে, মা এখানে এই পাশে বসে রয়েছে। মা বলছে আগে তুমি ওদের খাবারটা দিয়ে দাও বাচ্চাদের, কারণ ওরা খেয়ে নিক, তারপরে না হয় আমরা বড়রা বসবো। তারপরে আমি বসবো, মা বসবে, দিদিভাই বসবে, আর গৌতম বসবে, 4 জন করে। আর আমার ডাইনিং টেবিলতেও 6 জনেরও 6 জন বসতে পারে, বাট এখানে আর 6 জন দিলাম না। ওরা 4 জনের খাওয়া দাওয়া হোক। তারপরে এই যে দেখো মা বসেছে, দিদিভাই বসেছে, আমি বসেছি, আর এই পাশে গৌতমেরটা পেরেছি, গৌতম আসছে, ঘরে রয়েছে, আসছে। তো এই যে খাওয়া দাওয়া করছি দুপুরে। রান্না বাড়া জিজ্ঞেস করলাম মাকে, মা বলে সবই ভালো হয়েছে যত। আর দিদিভাই বলে যে চিংড়ি মাছের বাটা এটা হলে এটা দিয়েই সব ভাত খাওয়া হয়ে যায়, এত ভালো হয়েছে মানে চিংড়ি মাছের বাটাটা। দিদি তো চলে এসেছি একদম সন্ধ্যার পরে আর কোনো রকম টিফিন ওরা খেতে চাইলো না। তখন আমি গৌতমকে বললাম তাহলে তুমি এক কাজ করো, রাত্রের খাবারটা বাড়ির থেকে নিয়ে চলে আসো। আর এইখানে না দুধ কদিন থেকে মেয়েদের তো খাওয়াতে পারছি না, ওরা এসছে বলে এটা সেটা খাচ্ছে, আর দুধ খাচ্ছে না, অনেকটাই দুধ জমে গেছে। আর দুধটা না বেশ ভালো, এবারে যে দুধটা নিয়েছি সেটা খুবই ভালো। তো ভাবলাম কি বলতো, যে একটুখানি দুধটা দিয়ে চুষি পিঠা করে ফেলি, যেহেতু চালের গুঁড়াটা ঘরেই রয়েছে। আর চুষি করতে যদিও একটু কষ্ট হয়, মানে বা চুষিটা মানে করাই সব থেকে, চুষি কাটাটাই সব থেকে কষ্টের, বাট ভাবলাম না একটুখানি করেই নেই। দিদিভাই যদিও দিদিভাই খুব একটা খায় না, অল্পই খায়, তবু ভাবলাম একটু মিষ্টি কিছু করি, একভাবে তো মাছ মাংস এটা সেটা হচ্ছে, তো একটুখানি। আর দিদিভাই যখনই আসে আমি একটু পায়েস করার চেষ্টা করি, শুধু দিদিভাই নয় অনেকে আসলে একটু মিষ্টি কিছু করার চেষ্টা করি। আমার নিজের থেকেই ভালো লাগে যে একভাবে তো মাছ মাংস খাওয়া হয়, একটু মিষ্টি টাইপের কিছু যদি করে দিই, পিঠা পায়েস, তাহলে যেটা কিনা আমার মাকে দেখতাম গ্রামের মানুষরা না আগে আত্মীয় স্বজন ঘরে আসলে না ওই চুষি পিঠা, চিতই পিঠা, মালপোয়া এগুলো করেই খাওয়াতো। তো সেখান থেকে আমি তাই করলাম, আমিও ভাবলাম যে তাহলে একটুখানি করে ফেলি। আর এই দেখো চুষি কাটতে পারি খুব সুন্দর, কিন্তু অনেকক্ষণ লাগবে বলে না একটু বড় বড় করেই কেটেছি আজকে। চুষি কাটে হচ্ছে আমার দিদির শ্বশুরবাড়ির লোকেরা, ওরা তো অ্যাকচুয়ালি ফরিদপুর ডিস্ট্রিক্টের, আর ফরিদপুর ডিস্ট্রিক্টের লোকেরা কিন্তু চুষিটা সত্যিই খুব ভালো কাটতে পারে, তো ওরা কিন্তু খুব ভালো পারে। আমরা ঢাকা ডিস্ট্রিক্টের লোকেরা কিন্তু চুষিটা খুব ভালো কাটতে পারি না, ওদের কাছ থেকে যদিও শেখা। এই যে দেখো আমি কেটেছি, এইগুলো অনেকে কিন্তু আবার রোদে শুকিয়েও রাখে, তারপর অনেক দিন ধরে কিন্তু ঘরে রেখে রেখে দুধ দিয়ে জাল দিয়ে খায়। তো এই যে দেখো দুধটা আমি এখানে বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম একটু সেন্টের জন্য এলাচ, একটা তেজপাতা, ভাবছিলাম একবার দেবো, আবার তাকিয়ে দিতে হবে না। আর চুষিগুলো সবসময় গরম দুধ ফুটছে তখনই দিতে হয়, তাহলে একটা আরেকটার সাথে আটকে যায় না। বিশেষ করে চুষিটা সবসময় সেদ্ধ চালের করার চেষ্টা করবে, তাহলে খুব নরম হয়, সফট হয়। আর যদি আতপ চালের চুষি করা হয় না, সেটা কিন্তু একটুখানি শক্ত হয়ে যায়।
তো যাই হোক দেখো দুধটা বেশ আঁচটা বাড়িয়ে দিয়ে আমি কিন্তু সব চুষিগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম। তবে অনেকটা মাখা এখনও রয়েছে, একা একা আর করতে পারলাম না। দিদিভাই একটু মায়ের ঘরে গেছে, মায়ের সাথে একটু গল্প করতে গেছে। আমি বললাম দিদিভাই তুমি যাও, আমি করে নেব। তো এখন দেখলাম দিদিভাইকে একটু ডেকে নিলে আরও বেশি করে চুষিটা কাটতে পারতাম, তাহলে একটু পরিমাণেও বেশি হতো, কারণ মায়ের ঘরে একটু দিতে হবে, আমরা সবাই খাবো। দেখো রোজ একটু একটু করে নলেন গুড় দিচ্ছি যেন একটু একটু সেন্ট বেরোয়, পুরোপুরি শেষ করছি না। মানে কিছুটা চিনি দিচ্ছি, কিছুটা নলেন গুড় দিচ্ছি। ওই দিনও পায়েস করেছি, কিছুটা চিনি দিয়েছি, কিছুটা নলেন গুড় দিয়েছি, এইভাবেই কিন্তু করেছি। দেখো চুষি হয়তো তোমরা খুঁজেই পাচ্ছ না, আর একটু চুষি হতো, যেহেতু আমার এই পাত্রটা খুব বড় তোমরা বুঝতে পারছো না, একদম নিচে পড়ে রয়েছে, দুধের তুলনায় চুষিটা একটু বেশি হয়ে গেছে। যাই হোক তারপরে এই যে একদম চলে এসেছি রাত্রে চুষি করার পর। ওই যে দিদিভাইকে দেখো চুষি একটুখানি দিয়েছিও। গৌতম নিয়ে এসছে রুমাল রুটি, নিয়ে এসছে পনির, নিয়ে এসছে বিরিয়ানি, আচ্ছা বলে দিলাম বিরিয়ানি, ঠিক আছে। তো নিয়ে এসছে, তারপরে আমার জন্য নিয়ে এসছে মোগলাই, আর এই যে দিদির ছেলে ওগুলো মোগলাই খাবে, আর আমাদের এখানে মোগলাইটা খুব টেস্ট হয়। ওদের সবার খাওয়া হয়ে গেছে, এখন দিদিভাইকে দেওয়ার পরে দিদিভাই বলছে শিল্পী তুমিও বসে যাও। আর ওখানে দেখো রিল লাইটটাও আমাদের দেখা যাচ্ছে এই জায়গা। এত ব্যস্ত ছিলাম হ্যাঁ ভিডিওটা আর কালকে এডিট করতে পারিনি। তো আজকে ভিডিওটা এডিট করেছে আমার ওই যে দুষ্টু, মানে এই যে আজকে আমার এই দুষ্টু হচ্ছে ভিডিওটা এডিট করেছে। বললাম বাবা তুমি, আমি যখন রান্না করছি হ্যাঁ আমার একটু ব্যস্ত আছি এদিকে, তুমি আমাকে ভিডিওটা এডিট করে দাও। তো আজকে আমার মেয়ে ভিডিওটা এডিট করে দিয়েছে। তো ও ভিডিওটা এডিট করেছে, আর আমি লাস্টে দেখি একদম লাস্ট মুহূর্তে বলছে মা ভিডিওটা শেষই হয়নি। তা ওইভাবেই রাত্রেবেলা ছেড়ে দিয়েছিলাম, ওরা খাওয়া দাওয়া করেছে ওইভাবেই ছেড়ে দিয়েছিলাম। তো ভাবলাম না আজকে এখন ভিডিওটা শেষ করি, তারপরে তোমাদের কাছে পোস্ট দেবো। এখন থেকে ভাবছি ওবেলা হয়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি তো শীতের বেলা একটুখানি দূর দূর করে বেলা বেরিয়ে যায়, তো সেইখান থেকে একটু লেট হয়ে যাচ্ছে, ওই 3:30 4টার দিকেই ভিডিওগুলো দিচ্ছি আর কি। তো এবার থেকে 3টা 3:30 মানে 4টার মধ্যে দেওয়ার চেষ্টা করব সব সময়। তবে হ্যাঁ কন্টিনিউ ভিডিও দেব, তোমরা পাবে, সঙ্গে থেকেও ভালোবাসা দিও। তো চলো আজকের মতো এই পর্যন্ত এড করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা। অনেক অনেক ভালোবাসা, পরিবারকে নিয়ে অনেক অনেক হ্যাপি থাকবে।